প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্মৃতি বা মেমোরি। এই স্মৃতি বা মেমোরির মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বল্প মেয়াদি স্মৃতি এবং দীর্ঘ মেয়াদি স্মৃতি, অর্থাৎ আমরা যাকে ইংরেজিতে বলি শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি, এসটিএম বা এলটিএম। বস্তুত কোনো একটি বিষয়কে শেখার পর, কোনো একটি বস্তুকে শিক্ষণের পর কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের মনের পর্দায় সেই শিক্ষালব্ধ যে বিষয়টি, সেই বিষয়টির যে ছাপ, তাকেই বলা হয় স্মৃতি। মনোবিজ্ঞানীদের মতে স্মৃতি হলো সমগ্র মানসিক কাঠামো যা আমাদের অতীত অভিজ্ঞতাকে পুনরায় স্মরণে আনার কাজে ব্যস্ত থাকে। স্মৃতি হলো বিভিন্ন ধারণা বা অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত একটি গতিশীল সংগঠন, যার সাহায্যে ব্যক্তি তার জীবন ও পরিবেশের ব্যাখ্যা প্রদান করে থাকে। কিন্তু তাই বলে স্মৃতি তার বিভিন্ন অন্তর্নিহিত চিন্তাগুলির ধারক বা বাহক নয়। স্মৃতি একটি একক প্রক্রিয়া হলেও এর তিনটি ব্যবস্থা আমরা লক্ষ্য করি, এর তিনটি ভাগ আর দিক আমরা লক্ষ্য করি। প্রথমটিকে আমরা বলি সংবেদীয় স্মৃতি বা সেন্সরি মেমোরি, দ্বিতীয়টিকে আমরা বলি স্বল্পমেয়াদী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি, এবং তৃতীয়টিকে আমরা বলি দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি। প্রথম আমরা দেখে নিই যে সংবেদীয় স্মৃতি বা সেন্সরি মেমোরি বলতে কী বোঝায়। সংবেদীয় স্মৃতি বলতে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলির নিবন্ধন বোঝায়। তথ্য যতক্ষণ ইন্দ্রিয়ের মধ্যে অবস্থান করে ততক্ষণ তা হচ্ছে সংবেদীয় স্মৃতি। এই স্মৃতির ধারণ ক্ষমতা অনেক। আমরা যা কিছু দেখি বা শুনি তার প্রতিটি তথ্য সংবেদীয় স্মৃতিতে নিবন্ধিত হয়ে থাকে, কিন্তু এর স্থায়ীকাল 1 সেকেন্ডেরও কম হয়ে থাকে। এই স্মৃতি তথ্যগুলিকে খুব অল্প সময়ের জন্য স্মৃতি ভাণ্ডারে ধরে রাখতে পারে। দ্বিতীয় যে স্মৃতির কথা আমরা বলবো সেটি হচ্ছে স্বল্পমেয়াদী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি, বা যাকে আমরা বলি এসটিএম। অল্পকাল স্থায়ী স্মৃতিকেই আমরা স্বল্পমেয়াদী স্মৃতি বলি। এই স্মৃতির স্থায়ীকাল সর্বাধিক 20 সেকেন্ড। এই ধারণ ক্ষমতা সাধারণত 7টি ক্ষুদ্র ক্ষুদ্র একক তথ্যের সমান। এই প্রকার স্মৃতিকে কার্য উপযোগী স্মৃতিও বলা হয়ে থাকে। যে স্মৃতিকে বর্তমান সমস্যা সমাধানের কাজে লাগানো যায় তাই হচ্ছে স্বল্পমেয়াদী স্মৃতি। এই স্মৃতির প্রয়োজনীয় তথ্য সংবেদীয় বা দীর্ঘমেয়াদী স্মৃতি থেকে আনা হয়ে থাকে। সংবেদীয় স্মৃতি থেকে তথ্য স্বল্পমেয়াদী স্মৃতিতে নিতে গেলে প্যাটার্ন রেকগনিশন বা পিআর এবং অ্যাটেনশন, এই দুটি বিষয়ের, এই দুটি নিয়ন্ত্রণের প্রক্রিয়া আমাদের কাজ করে থাকে। সংবেদীয় স্মৃতিতে যে তথ্য আসে তার প্যাটার্নের সাথে দীর্ঘমেয়াদী স্মৃতিতে রক্ষিত কোনো তথ্যের প্যাটার্ন মিলে গেলে ওই নতুন তথ্যের প্যাটার্নটি অর্থপূর্ণ হয় এবং তা স্বল্পমেয়াদী স্মৃতিতে পৌঁছে যায়। দীর্ঘমেয়াদী স্মৃতির কোনো তথ্যের প্যাটার্নের সাথে সংবেদীয় স্মৃতির তথ্যের প্যাটার্নের এই মিল তথ্যকে অর্থপূর্ণ করে তোলে এবং ব্যক্তি তাকে চিনতে পারে। একেই বলা হয় মনোবিজ্ঞানে প্যাটার্ন রেকগনিশন। এতে বোঝা যায় যে সংবেদীয় স্মৃতির তথ্য অর্থহীন, কিন্তু এটি স্বল্পমেয়াদী স্মৃতিতে পৌঁছলেই তা অর্থপূর্ণ হয়ে ওঠে। এই প্রক্রিয়াটি আবার অতীত অভিজ্ঞতার আলোকে সংগঠিত হয়ে থাকে, তখন এটি স্বল্পমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত হয়। সংবেদীয় স্মৃতির ধারণ ক্ষমতা অনেক বেশি হলেও স্বল্পমেয়াদী স্মৃতির ধারণ ক্ষমতা কিন্তু সীমিত। সুতরাং সংবেদীয় স্মৃতির সকল তথ্যই স্বল্পমেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত হয় না। যেসব তথ্যের প্রতি ব্যক্তি মনোযোগ দিতে পারে কেবল সেগুলি স্বল্পমেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত হয়ে থাকে। স্বল্পমেয়াদী স্মৃতিতে মানসিক তথ্যের প্রতিরূপ গঠন বা পুনরাবৃত্তির মাধ্যমে তথ্যের বিধিবদ্ধকরণ বা এনকোডিং ঘটে থাকে। দর্শন উদ্দীপকের মানসিক প্রতিরূপ গঠন এবং শ্রবণ উদ্দীপকের বারংবার আবৃত্তির মাধ্যমে
এই সংগতায়ন করা হয়ে থাকে বা এনকোডিং করা হয়ে থাকে। স্বল্পমেয়াদী স্মৃতির অধিকাংশ তথ্যই শ্রবণমূলক উপস্থাপনের মাধ্যমে সংকেতায়িত হয়ে থাকে। এই সংকেতায়নের মাধ্যমে স্বল্পমেয়াদী স্মৃতিতে সীমিত পরিমাণ তথ্য সংরক্ষণ করা হয়। স্বল্পমেয়াদী স্মৃতিতে তথ্য কতক্ষণ স্থায়ী বা সংরক্ষিত থাকবে তা নির্ভর করে মেনটেন্যান্স রিহার্সালের ওপর। অবশ্য মেনটেন্যান্স রিহার্সাল ছাড়াই স্বল্পমেয়াদী স্মৃতিতে কোনো তথ্য সর্বাধিক 20 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে রিহার্স করা না হলে তথ্যের বিস্মৃতি ঘটা শুরু হয় এবং 3 সেকেন্ডের মধ্যে প্রায় সকল তথ্যের বিস্মৃতি ঘটে থাকে। সাধারণত স্ক্যানিংয়ের মাধ্যমে স্বল্পমেয়াদী স্মৃতি থেকে তথ্যের পুনরুৎপাদন ঘটে। এর দুটি কৌশলের মধ্যে একটি হলো সমান্তরাল অনুসন্ধান এবং অন্যটি হলো ক্রমিক অনুসন্ধান। সমান্তরাল অনুসন্ধান সকল তথ্যকে সামগ্রিকভাবে একই সময়ে পরীক্ষা করে তাদের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যগুলিকে বাছাই করে থাকে। অন্যদিকে ক্রমিক অনুসন্ধানের মাধ্যমে ব্যক্তি তার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পাওয়ার পরও সেই তথ্য তালিকার শেষ পর্যন্ত সে স্ক্যানিং করে থাকে। স্বল্পমেয়াদী স্মৃতির আরেকটি বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্বকাল খুবই সাময়িক। এক্ষেত্রে দুটি ঘটনার যে কোনো একটি ঘটে, এখন থেকে তথ্য হয় দীর্ঘমেয়াদী স্মৃতিতে যায় অথবা সেগুলি বিস্মৃত হয়ে থাকে। স্বল্পমেয়াদী স্মৃতিতে তথ্যের বিস্মৃতি সম্পর্কে দুটি প্রচলিত মতবাদ হলো প্যাসিভ ডিকে থিওরি এবং ইন্টারফারেন্স থিওরি। এবার আমরা জেনে নেব যে দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি বা এলটিএম বলতে কী বোঝায়। অসংখ্য তথ্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার ক্ষমতাই হলো দীর্ঘমেয়াদী স্মৃতি। এই স্মৃতিতে অতীত, বর্তমান সব ধরনের অভিজ্ঞতা সঞ্চিত থাকে। দীর্ঘমেয়াদী স্মৃতিকেও সংকেতায়ন, সংরক্ষণ, পুনরুৎপাদন এবং বিস্মৃতি এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ এক ধরনের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে তথ্যগুলি স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত হয়। একে বলা হয় ব্যাপক অনুশীলন প্রক্রিয়া। পুনরাবৃত্তির অনুশীলনের ক্ষেত্রে তথ্যকে স্বল্পমেয়াদী স্মৃতিতে ধরে রাখতে সাহায্য করে থাকে এই প্রক্রিয়া। কিন্তু এই তথ্যকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে নিতে গেলে ব্যাপক অনুশীলনের প্রয়োজন হয়। ব্যাপক অনুশীলনের ক্ষেত্রে নতুন তথ্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী স্মৃতিতে অধিকাংশ তথ্যের সংকেতায়ন ঘটে। এই সংকেতায়নের দুটি পদ্ধতি হলো অর্থের সংকেতায়ন বা সিম্যান্টিক এনকোডিং। এতে সাধারণত বাক্যের প্রতিটি শব্দ ও সমগ্র বাক্যটির অর্থকে বারংবার স্মরণ করা হয়। এক্ষেত্রে একটি বাক্য শোনার কয়েক মিনিট পরে সাধারণত প্রতিটি শব্দের অর্থ না খুঁজে বাক্যটির মূল বক্তব্যটির আহ্বান করা হয়। তথ্যের অর্থ সংকেতায়নের দ্বিতীয় যে প্রক্রিয়া, সেই দ্বিতীয় প্রক্রিয়াটি হলো যে উদ্দীপক বস্তুর প্রতীক রূপের সংকেতায়ন বা ইমেজারি এনকোডিং। বাক্যের অর্থ অনুসারে পরিস্থিতি উপলব্ধি করাই হলো বাক্যটি সম্পর্কে মানসিক প্রতিরূপ গঠন। এটি হলো বাক্যটির প্রতিরূপের সংকেতায়ন। এই প্রতিরূপ সংকেতায়নের দ্বারা স্বল্পমেয়াদী স্মৃতির কিছু তথ্য দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তরিত বা স্থানান্তরিত হয়। স্বল্পমেয়াদী স্মৃতিতে তথ্যের ভাণ্ডার ও তথ্যের পুনরুৎপাদন, এই প্রক্রিয়া দুটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। কিন্তু দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্যের ভাণ্ডার ও তথ্যের পুনরুৎপাদন প্রক্রিয়া দুটি পরস্পর সম্পর্কযুক্ত। এই ক্ষেত্রে তথ্যের সংরক্ষণ নির্ভর করে কত ভালোভাবে তথ্যগুলি সংগঠিত হয়েছে তার উপর, আর তথ্যের পুনরুৎপাদন নির্ভর করে কত ভালোভাবে তা স্মৃতি ভাণ্ডারে সংরক্ষিত হয়েছে তার উপর। সংবেদীয় বা স্বল্পমেয়াদী স্মৃতি ভাণ্ডারে তথ্যের কোনো পুনর্গঠনের প্রয়োজন হয় না, কেননা এখানকার ধারণ ক্ষমতা খুবই কম। কিন্তু দীর্ঘমেয়াদী স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতা অনেক বেশি। এখানে মানুষের সারা জীবনের অভিজ্ঞতার সংরক্ষণের প্রয়োজন হয়। সুতরাং এলোমেলো অবস্থায় স্মৃতি ভাণ্ডারে তথ্য সংরক্ষণ করা হলে প্রয়োজনে তা খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। এজন্য এখানে তথ্যগুলিকে সুগঠিত বা সুসংগঠিত করেই সংরক্ষণ করতে হয়।
গবেষণায় দেখা গেছে যে তথ্য যত সুসংগঠিতভাবে স্মৃতি ভাণ্ডারে সংরক্ষিত হবে তত দ্রুত তা পুনরুৎপাদনের সহায়ক হবে। দীর্ঘমেয়াদী স্মৃতির ক্ষেত্রে তথ্য সংগঠনের আরেকটি নীতি হলো নেমোনিক্স বা স্মৃতিবর্ধন। এই নীতি অনুসারে দীর্ঘমেয়াদী স্মৃতির পুনরুৎপাদন বেশি হয়। এই নীতি শব্দের বানান, কবিতা পাঠ, তথ্যের সমন্বয় প্রভৃতি ক্ষেত্রে স্মৃতিবর্ধক হিসাবে কাজ করে। সুসংগঠিত স্মৃতি ভাণ্ডার থেকে তথ্যের পুনরুৎপাদন সহজ হয়। এক্ষেত্রে পুনরুৎপাদনের সংকেত সহায়ক শক্তির কাজ করে থাকে। যেমন কাউকে ভারতের বিভিন্ন রাজ্যের নাম বলতে বললে সে এলোমেলোভাবে না বলে ভৌগোলিক পন্থায় উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব এবং সবশেষে মধ্যবর্তী অঞ্চলগুলির নাম স্মরণ করলে দ্রুত ও নির্ভুলভাবে সে পুনরুৎপাদন করতে পারে। দীর্ঘমেয়াদী স্মৃতি থেকে তথ্যের পুনরুৎপাদনে স্বল্পমেয়াদী স্মৃতি বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে স্বল্পমেয়াদী স্মৃতির দুটি ভূমিকা থাকে। প্রথমত, তথ্যগুলি দীর্ঘমেয়াদী স্মৃতি থেকে স্বল্পমেয়াদী স্মৃতিতে স্থানান্তরিত ও সংরক্ষিত হয় এবং দ্বিতীয়ত, তথ্যগুলি পরে সেখান থেকে পুনরুৎপাদিত হয়। উভয় ক্ষেত্রেই স্বল্পমেয়াদী স্মৃতি একটি কার্যকরী প্রক্রিয়া হিসাবে ভূমিকা গ্রহণ করে থাকে। আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম মনোবিজ্ঞানের যে স্মৃতি বিষয়ক আলোচনা বা মেমোরি সম্পর্কে আলোচনা, তার দুটি গুরুত্বপূর্ণ সাবডিভিশন। একটি হচ্ছে স্বল্পমেয়াদী স্মৃতি এবং অন্যটি হচ্ছে দীর্ঘমেয়াদী স্মৃতি। এবং এর সাথে সাথেই আমরা এখানে আলোচনা করলাম যে আরেকটি এর সাথেই জড়িত গুরুত্বপূর্ণ ধারণা, সেটি হচ্ছে সংবেদীয় স্মৃতি। তোমরা মনোযোগ সহকারে দেখো, মনোবিজ্ঞানের এই আলোচনা তোমাদের কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো মনোবিজ্ঞানের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।